প্রিয় শিক্ষার্থী, টিউটোরিয়াল সিরিজের ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা অনিয়মিত টপিকসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমরা আমাদের টিউটোরিয়াল 1 এর ইউনিট চেঞ্জ করতেছি, অর্থাৎ ইউনিট 3 নিয়ে কথা বলবো। এবং আমাদের ইউনিট 3 আলোচ্য বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এছাড়া একতরফা দাখিলা পদ্ধতির ধারণা এবং হিসাব চক্র। তোমরা টপিকস দেখেই বুঝতে পারছো যে এই টপিকসগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার কোশ্চেন করে না। সেশন অনুসারে দেখা যাচ্ছে যে কম বেশি দুই একটা করে কোশ্চেন কিন্তু আসে। তো সেই ধারাবাহিকতায় বিগত 3 বছর ধরে ইউনিট 3 থেকে মূলত 3টা কোশ্চেন কিন্তু রিপিট হয়েছিল বা কমন এসেছিল আমাদের বই থেকে। এবং আমরা মূলত আমাদের 100 পৃষ্ঠা 7 এবং 8 নম্বর পৃষ্ঠায় রয়েছি। কথা না বাড়িয়ে আমরা একদম ডিরেক্ট আমাদের মূল আলোচনায় চলে যাই। ওকে, আমাদের এই ইউনিটটা শেষ করার জন্য তোমাদের দেখো আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। এই ইউনিটটা শেষ করার জন্য তোমাদের 15 মিনিট সময় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে দুতরফা দাখিলা পদ্ধতিতে 5 মিনিট, একতরফাতে 5 মিনিট এবং হিসাব চক্রে 8 মিনিট। অর্থাৎ আমি যেটা বারবার বলি যে টিউটোরিয়াল সিরিজ হলে তোমার কাছে যদি থাকে তুমি এক সপ্তাহের মধ্যেও প্রস্তুতি নিতে পারবা। তো স্বাভাবিকভাবে এইভাবে সময় বন্টন করে দেওয়া আছে, যেটা কিন্তু অন্য কোনো গাইড বই নেই। তো দেখো, এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে গত বছর কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন করেছিল এবং যে কোশ্চেনটা আসলে কম বেশি সবারই কমন এসেছিল সেটা হলো আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারককে, জনককে। তো আমরা তো জানি হচ্ছে আমাদের হলো 𝐒𝐿𝐫𝐢𝐻𝐿𝐵। এখন এই জায়গাতে আরও কয়েকটা কোশ্চেন আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা এখনও রিপিট হয়নি। তা হলো এটা একাডেমিক প্রশ্ন। একাডেমিতে কয়েকবার কয়েকটা বোর্ডে আসছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় আসেনি। চাইলেই ওই কোশ্চেনটা রিপিট হতে পারে যে আমাদের হিসাব বিজ্ঞানে প্রত্যেকটা লেনদেন কেমন ফলাফল উৎপন্ন করে বা প্রত্যেকটা লেনদেনের ফলে কি হয়। প্রত্যেকটা লেনদেনের ফলে দুইটি বিপরীতমুখী সমান ফলাফল উৎপন্ন হয়। এই কথাটা অনেকেই বোঝেন না। দুইটা বিপরীতমুখী বলতে একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট, এবং উভয় পাশের টাকা কি থাকে, অল টাইম ইকুয়াল থাকে। এই কথাটা এখানে মূলত বোঝানো হয়েছে। তো এই জায়গা থেকে চাইলেই বিশ্ববিদ্যালয়গুলো, স্পেশালি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলেই নতুন করে কোশ্চেন কিন্তু করতে পারে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা নিয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। একই ধারাবাহিকতায় আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির মূল যে বৈশিষ্ট্য, তাহলে সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট, এই ধরনের কোশ্চেনগুলো জিএসটিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তো এই ছিল হচ্ছে এখানকার জায়গা। এছাড়া আরও রয়েছে যে আমাদের হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংস্করণ হচ্ছে ত্রিতরফা দাখিলা পদ্ধতি, যেটা 1963 সালে আর কি আবিষ্কার হয়েছে, কিন্তু অতটা এটা ইফেক্টিভ না। তো দুতরফা দাখিলা পদ্ধতি থেকে যদি কোশ্চেন করে, এর ভিতরে এতটুকু জায়গার মধ্য থেকে কোশ্চেন করবে, এছাড়া সংখ্যা থেকে কোশ্চেন করবে। তো স্বাভাবিকভাবে এই 5 থেকে 6 লাইন যে পড়া আছে বা তথ্য আছে তোমরা পড়ে নিও। চাইলে একটা কোশ্চেন যে কোনো বিশ্ববিদ্যালয়গুলো করতেও পারে অনিয়মিত জায়গা। সেম একই ধারাবাহিকতায় একতরফা দাখিলা পদ্ধতি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে এখান থেকে থিওরি প্লাস ম্যাথ কোশ্চেন আসতে পারে। তো ম্যাথ কোশ্চেন নির্দিষ্ট একটা নিয়ম, সেটা আমরা পরবর্তীতে ম্যাথ টিউটোরিয়ালে শিখবো। থিওরি অংশে যদিও তোমাদের মনে হতে পারে যে অনেকগুলো থিওরি অংশ আছে, কিন্তু বাস্তবতায় থিওরিতে সম্ভবত 9 থেকে 10টা লাইন আছে। এখানে 9 থেকে 10টা লাইন থেকেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেন করেছিল 2020-21 সেশনে, এবং সেটা নতুন কোশ্চেন। সে নতুন কোশ্চেনটা হলো কি, এই হচ্ছে এই লাইন থেকে গুচ্ছ কোশ্চেন করেছিল। ঠিক আছে, এখানে বলা আছে যে আমাদের এই একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করতে পারি না। এই পদ্ধতিতে সম্ভব হয় না। এবং একই সঙ্গে একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা মূলত নিট লাভ নিট ক্ষতি নির্ণয় করি মূলধন ভিত্তিতে। কিভাবে? প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন কি করি, বাদ দিই। বাদ দেওয়ার পর এর পার্থক্য থেকে আমরা নিট লাভ নিট ক্ষতি কিন্তু নির্ণয় করে থাকি। তো এইটা দিয়ে এ যাবৎকালে কিন্তু কোশ্চেন করেছে, সম্ভবত 2বার রিপিট হয়েছে ওই কোশ্চেনটা। কিন্তু এই যে মোট লাভ নির্ণয় করা যায় না, এইটা দিয়ে কিন্তু কোশ্চেন হয়। স্বাভাবিকভাবে 2020-21 সেশনে গুচ্ছ কিন্তু নতুন কোশ্চেন করেছিল। সেম একই ধারাবাহিকতায় এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো এই একতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যেটা হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় না। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোনটি প্রস্তুত করা হয় না। আমি এই ধরনের নতুন কোশ্চেনগুলো নিয়ে তোমাদের লাইভ ক্লাসগুলো নিব 8:30টার দিকে, 6:30টার দিকে। স্বাভাবিকভাবে তোমরা পেজে থাকবা, অযথা অন্য পেজে না ঘুরে। এই যে এখন সম্ভাব্য কোশ্চেনগুলো হতে পারে, ওই কোশ্চেনগুলো আমি এখন থেকে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করবো, লাইভে আসবো। ওই লাইভগুলোতে তোমরা জয়েন করবে ইনশাল্লাহ। স্বাভাবিকভাবে কমেন্ট বক্সে আমাদের হচ্ছে পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা চেক করে তোমরা ওই আমার সঙ্গে যুক্ত থাকিও। তো এই হচ্ছে নতুন জায়গায় কিন্তু সেম একই ধারাবাহিকতা বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়, সেখানে নামিক এবং সম্পত্তিবাচক হিসাব রাখা হয় না। এগুলোই কোশ্চেন আসবে যে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাবটা রাখা হয় না, কোন হিসাবটা হিসাবে রাখা হয়। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। চাইলে এবছর কিন্তু গুচ্ছ আবার কোশ্চেন করতে পারে। এছাড়া আমাদের রাবি আছে, ঢাবিও চাইলে থিওরিটিক্যাল কোশ্চেন যদি করতে চায় তাহলে কিন্তু করতে পারবে। আর ম্যাথের জায়গা তো রয়েছে।
এছাড়া এখানে দুইটা আমাদের লিখিত কোশ্চেন আছে এবং একই জায়গায় যে কোনো জায়গায় ভাইবা বোর্ডে এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে যে একতরফা দাখিলা পদ্ধতিতে কেন রেয়ামিল তৈরি করা সম্ভব হয় না। এই কথাটা দিয়ে চাইলে নৈবেতিক সাজানো যায়, কারণ একতরফা দাখিলা পদ্ধতিতে দ্বৈত সত্তাকে উপেক্ষা করা হয়, এই কারণেই মূলত রেয়ামিল তৈরি করা সম্ভব হয় না। এছাড়া আমাদের একতরফা দাখিলা পদ্ধতিকে কেন অসম্পূর্ণ মিশ্র ব্যবস্থা বলা হয়, কারণ এখানে কি করা হয়, কখনো এক পক্ষে লিপিবদ্ধ হয়, কখনো দুই পক্ষে লিপিবদ্ধ হয়, কখনো কোনো পক্ষে লিপিবদ্ধ করা হয় না। একই জিনিস দিয়ে তোমাদের রিটেন কোশ্চেনও আসতে পারে, একই জিনিস দিয়ে তোমাদের নৈবেদিক তৈরি করা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের আজকের হলো 2 নম্বর টপিক্সের আলোচনা। আমরা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো হিসাব চক্র। বিগত 3 থেকে 4 বছর হচ্ছে হিসাব চক্র থেকে আহামরি কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন কোশ্চেন করতেছে না। ওই একটাই কোশ্চেন যে নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়, যাচাইকরণ। এর বাইরে এখন পর্যন্ত যেমন হিসাব চক্রের নিচের কোনটি ধাপ, স্পেশালি তোমরা খুব সম্ভবত জিএসটিতে এবছর এই জায়গা থেকে কোশ্চেন পাবা যে আমাদের হচ্ছে রেয়ামিল প্রস্তুত করেন হিসাব চক্রের কততম ধাপ, অথবা হিসাব চক্রের এই যে সমাপনী পরবর্তী রেয়ামিল হিসাব চক্রের কততম ধাপ, নবম ধাপ, সেম একইভাবে সমাপনী দাখিলা হিসাব চক্রের কততম ধাপ, হ্যাঁ এই যে অষ্টম ধাপ, এই ধাপে কোশ্চেন করার চান্সটা এবছর বেশি আছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা একটু মুখস্থ করে দেবা। এবং একই সঙ্গে এই জায়গায় ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, সেটা হলো হিসাব চক্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ধাপগুলা দৈনন্দিন ভিত্তিতে সম্পন্ন করা হয়। নতুন কোশ্চেন চাইলেই করতে পারে। এবং একই সঙ্গে 8 এবং 9 নম্বর ধাপগুলো বার্ষিক ভিত্তিতে প্রস্তুত করা। এবং এই জায়গায় আরও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে মূলত 2টা ধাপ আছে যাদেরকে আমরা ঐচ্ছিক ধাপ বলি। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কার্যপত্র এবং খসড়া বিবরণী, যেটাকে আমরা বলবো বা ওয়ার্কশিট। একই সঙ্গে বিপরীত দাখিলা, জাবেদা এবং স্থানান্তরকরণ, অর্থাৎ বিপরীত দাখিলা, সমন্বয় দাখিলার উল্টা দাখিলাটাকে, সমাপনী দাখিলার উল্টা দাখিলাটাকে আমরা কি বলবো, বিপরীত দাখিলা বলবো। তাহলে বিপরীত দাখিলা বলতে এইটা মূলত সমন্বয় দাখিলা, হ্যাঁ আমি বারবার সমাপনী বলতেছি, আসলে সমাপনী না, সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলার উল্টা দাখিলাটাকেই মূলত আমরা কি বলবো, বিপরীত দাখিলা বলবো। তো এই জায়গা থেকে চাইলেই কিন্তু নতুন কোশ্চেন করা যেতে পারে। এবং একই সঙ্গে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। এখন হিসাব চক্রের এই ধাপটাকে কেন আমরা পরিত্যাজ্য ধাপ বলবো, কারণ আমরা সবসময় ভুল অ্যাভয়েড করার চেষ্টা করি, অর্থাৎ ভুল পরিত্যাজ করার চেষ্টা করি। এই কারণেই ভুল সংশোধনী দাখিলাকে আমরা পরিত্যাজ্য ধাপ বলবো। তো এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো চাইলেই কিন্তু নতুন কোশ্চেন করতে পারে। তো স্বাভাবিকভাবে তোমাদের সতর্ক থাকতে হবে। এর বাইরে আহামরি কিন্তু টপিকস নেই, অর্থাৎ যেটা তোমাদের দরকার নোট করা, সেই নোট করার কাজটা আমরা টিউটোরিয়াল সিরিজে করে দিয়েছি। এবং একই সঙ্গে সনাতন নিয়মে এই কোশ্চেনটা আসার চান্সটা অনেক বেশি আছে, স্পেশালি জিএসটিতে, এমনকি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও, যে আমাদের সনাতন নিয়মে রেয়ামিল তৈরি আসলে বাধ্যতামূলক নয়, যেখানে আধুনিক পদ্ধতিতে বাধ্যতামূলক। তো সনাতন নিয়মেও কিন্তু কোশ্চেন করতেছে বা করে বিশ্ববিদ্যালয়গুলো। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা করলে তারা করতেও পারে। তো এই ছিল হচ্ছে আজকের আলোচ্য বিষয় বা আলোচনা। এরপর তো হচ্ছে আমাদের যে 3টা কোশ্চেন রিপিট হয়েছিল, সেই 3টা কোশ্চেন এখানে দেওয়া আছে, একদম হুবহু রিপিট হয়েছে। এবং এখানে সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনারা কিভাবে পড়বেন, কি করবেন। তো আমরা লাস্ট ক্লাসের অংশ হিসেবে ওই কোশ্চেনগুলো একটু সলভ করব। তাহলে বিগত 3 বছরে যে কোশ্চেন 3টে এসেছিল, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতির জনক হলেন আমাদের লুকা ডিপিএসএল। এটা তো তোমরা বুঝতে পারছো। এবং একই কোশ্চেন পাবনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিপিট হয়েছিল। পরের কোশ্চেনটা একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি জানা অসম্ভব। একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা মূলত মোট লাভ জানতে পারি না, যেটা আমি একটু আগে বুঝাই দিলাম। ঠিক আছে, আমরা নিট লাভ, নিট ক্ষতি জানতে পারি কিসের মাধ্যমে, মূলধন ভিত্তিতে। এই কোশ্চেনটা 2বার রিপিট হয়েছিল, পুনরায় আসার চান্স রয়েছে। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা মূলধন ভিত্তিতে নিট লাভ, নিট ক্ষতি নির্ণয় করি। এখানে মূলধন ভিত্তিতে বলতে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন বাদ দিয়ে যে উদ্দীপ্ত থাকে, সেই উদ্দীপ্তটাকেই মূলত আমরা নিট লাভ ধরবো, অথবা যদি উদ্দীপ্ত কম থাকে তাহলে নিট ক্ষতি ধরেই আমরা কি করব, আমরা নিট ক্ষতি নির্ণয় করব। তো এই হচ্ছে কোশ্চেন। কিন্তু চাইলেই অনিয়মিত জায়গায় একটা কোশ্চেন তোমরা পেতেও পারো। আর 3 নম্বর যে কোশ্চেনটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছিল, নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়, যেটাকে আমরা বলবো হচ্ছে যাচাইকরণ। কেন যাচাইকরণ হিসাব চক্রের ধাপ নয়, কারণ লেনদেন চিহ্নিত করা বা লেনদেন লিপিবদ্ধ করা, যেখান থেকে হিসাব চক্রের কাজ শুরু হোক না কেন, হিসাব বিজ্ঞানের কাজ শুরু হোক না কেন, মূলত তার আগে লেনদেনের উৎস দলিলের মাধ্যমে আমরা একটা লেনদেনের অস্তিত্ব যাচাই করে থাকি। অর্থাৎ হিসাব বিজ্ঞান, হিসাব চক্রের কাজ শুরু হওয়ার আগেই হিসাবের দলিল বা লেনদেনের দলিলের মাধ্যমে আমরা একটা লেনদেন আসলে ঘটেছে কিনা, তার অস্তিত্ব আসলে আছে কিনা তা আমরা যাচাই করি। অর্থাৎ দলিল দেখার পর তারপর ওইটাকে আমরা
ফাইনালি স্বীকৃতি দিতে যে না এটা হচ্ছে লেনদেন। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা যাচাইকরণ এটা আমাদের হিসাব চক্র, হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ কোনোটারই ধাপ না। এখন অনেকেই উত্তর দিয়েছে হলো পরিবেশন। পরিবেশন মানেই হলো উপস্থাপন, উপস্থাপন আর উপস্থাপন মানেই হলো তথ্য সরবরাহকরণ। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে লিপিবদ্ধকরণ মানে জাবেদা, শ্রেণী বিন্যাসকরণ মানে খতিয়ান, সেটা তো বুঝতেই পারতেছেন। এরপর হচ্ছে নির্বাচন বা চিহ্নিতকরণ বলতে লেনদেন চিহ্নিতকরণ, ঠিক আছে, বা এখানেই পর্যালোচনাকরণ বুঝতে মানে ধরে নিতে পারবেন। তবে এইখানে পরিবেশন যে বিষয়টা আছে এইটা দিয়ে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেন তৈরি করেনি বা কোশ্চেন করেনি, চাইলেই কিন্তু করতে পারে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য লেনদেন চিহ্নিত করবে, সেটা প্রাথমিক ধাপ, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে কি তথ্য সরবরাহ করা। সেই তথ্য সরবরাহটাকে আমরা কি বলতে পারি, উপস্থাপন, পরিবেশন, হ্যাঁ, আত্মিক প্রতিবেদন প্রস্তুত, হ্যাঁ, এই জিনিসগুলো আসতে পারে। কিন্তু সবার পিছনে একটাই উদ্দেশ্য থাকে, সংশ্লিষ্ট পক্ষ তথ্য সরবরাহ করা। এটা কেন করা হয়, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য করা হয়। কাদেরকে তথ্য সরবরাহ করা হয়, স্পেশালি বহিস্থ তথ্য ব্যবহারকারীকে মূলত তথ্য সরবরাহ করা হয়। আশা করি তোমরা এই ক্লাস থেকে যথেষ্ট উপকৃত হয়েছো। তোমরা চাইলেই কিন্তু এখান থেকে কোশ্চেন পেতে পারো একটা করে। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তা হচ্ছে তোমরা যদি এই শেষ মুহূর্তে 30 দিনে প্রস্তুতি নিতে চাও, আমরা এই টিউটোরিয়াল সলভ কোর্স মানে এই টিউটোরিয়াল বইগুলোর উপর সলভ কোর্স নিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে তোমরা অনেকেই বই নিয়েছো, এবং যারা বই নাওনি কিন্তু টিউটোরিয়াল সলভ কোর্সে আসবা তাদেরকে আমরা বইগুলো গিফট হিসেবে দেবো, অর্থাৎ প্রায় 550 টাকার বই তোমাদের এই কোর্সে গিফট হিসেবে দিতেছি। এবং একই সঙ্গে এই বই তো পড়া বই, এবং তোমরা যে বিভিন্ন বই পড়ছো সেগুলোতে যদি সমস্যা থাকে সবগুলো সমস্যা এই কোর্সে আমরা সমাধান করবো। এবং একই সঙ্গে আমরা কিন্তু সাজেশন দেবো, ঢাবি রাবি চবির জামার স্পেশাল সাজেশনগুলো আছে, যে সাজেশনগুলোর মাধ্যমে আমি প্রশ্ন বলে দেই। তো সেই সাজেশনগুলো কিন্তু তোমরা এই কোর্সে পাচ্ছো। এবং একই সঙ্গে এই বইগুলোতে প্রায় কিন্তু 85টা মডেল টেস্ট আছে, তোমরা কিন্তু মডেল টেস্টগুলোও দিতে পারবা। তো সব মিলিয়ে খুব সামান্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 1050 টাকা। এর মধ্যে বই প্লাস কুরিয়ার সার্ভিসের কারণেই প্রায় 550 টাকার মতো চলে যাবে। আর এখানে নির্দিষ্ট কোর্স ফি হলো 500 টাকা। তোমরা স্পেশালি এই কোর্সটাকে বলতে পারো যে সলভ কোর্স, কাউন্সিলিং কোর্স, প্রশ্ন কমনের নিশ্চয়তার কোর্স, অর্থাৎ প্রশ্ন আমি এখানে কমন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমাদের ক্লাস শুরু হবে হলো 3 ফেব্রুয়ারি এবং ভর্তি চলবে হচ্ছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তো স্বাভাবিকভাবে তোমরা এই কোর্সে কিন্তু ইনক্লুড হয়ে যাও, এটা তোমাদের আসলে উচিত। আর অপরদিকে এক্সাম ব্যাচ যেটা আমাদের চলতেছে 150 পৃষ্ঠার 150টা আমরা এক্সাম নিতেছি, মডেল টেস্টগুলো হচ্ছে। এবং এইটা 2টা মডিউল আছে, একটা মডিউলে তোমরা 299 টাকায় শুধু অনলাইনে এক্সাম দেওয়ার জন্য ভর্তি হতে পারবা। আর অপরদিকে এই প্রশ্নগুলো আমি প্রিন্ট করে দেবো 750 টাকায়। এবং এই 150টা এক্সামে প্রায় 5000টা নির্বাচিত কোশ্চেন রয়েছে। যেমন আমি বলি আমাদের অ্যাকাউন্টিং স্পেশাল টেস্ট বা এক্সক্লুসিভ টেস্ট, ম্যানেজমেন্ট এক্সক্লুসিভ টেস্ট, ম্যানেজমেন্ট 4টা এক্সক্লুসিভ টেস্টে 200টা টপ কোশ্চেন কিন্তু আমি এই এক্সাম ব্যাচে ইনক্লুড করছি, এবং ওই কোশ্চেনগুলো কিন্তু প্রিন্ট করে পাঠাচ্ছি। তো স্বাভাবিকভাবে তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি গুছায় নিতে চাচ্ছ, নিজে প্রস্তুতি মানে একটু যাচাই করতে চাচ্ছ, কাঙ্ক্ষিত মানসম্মত কোশ্চেন পাচ্ছ না, তাদেরকে আমি বলবো তোমরা এক্সাম ব্যাচে জয়েন করো। এক্সাম ব্যাচে জয়েন করে তোমাদের যে কোশ্চেনগুলো দরকার, এক্সাম দেওয়ার প্রয়োজন, সেই এক্সামগুলো কিন্তু তোমরা দিতে পারবে। কারণ আমি তোমাদের একই সঙ্গে প্রশ্ন, ওয়েমার্ক, অ্যান্সার শিট সবগুলো প্রিন্ট করে দিতেছি প্রায় 150টা এক্সামের মতো, যেখানে ঢাবি রাবি থেকে শুরু করে প্রায় অলমোস্ট একাডেমি অর্থাৎ হচ্ছে তোমাদের অধ্যায়ভিত্তিক এক্সামও কিন্তু সংযোজন করা আছে। তো তুমি চাইলেই মডিউল 1-এ 300 টাকা বা 299 টাকা অনলাইনে এক্সামের জন্য ভর্তি হতে পারবা, অথবা 750 টাকায় তুমি অনলাইন এক্সাম প্লাস কোশ্চেন প্রিন্ট করে নিতে পারবা, তোমাকে আর দ্বিতীয় কোনো ফি দিতে হবে না। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।